আরে আপনি অন্ধ নাকি? দিলেন তো আমার ড্রেসটা নষ্ট করে। সরি ম্যাম। আরে কই পালিয়ে যাচ্ছেন? থামুন বলছি। সরি ম্যাম, আমার হাতে সময় নেই একদম, আমি চললাম। কে শুনে কার কথা? আজকে সৌরভের অফিসের প্রথম দিন। সৌরভের বড়ই সৌরভ বড়ই অলস ছেলে, কোনো চাকরি বাকরি করতে চায় না। শেষমেশ ওর মা তার ছোটবেলার বান্ধবীর অফিসে তাকে চাকরির ব্যবস্থা করে দেয়। সেখানে ইন্টারভিউ দিতে এসে তো এলাহি কাণ্ড। কিরে, ইন্টারভিউ কেমন দিলি তোর আন্টির অফিসে? এমন ইন্টারভিউ দিয়েছি না মা, কেউ চাকরি দিতে পারবে না, কারণ আমি অ্যালাউই হব না। কিরে, তুই আবারও বাদরামি করেছিস? এই ছেলেকে নিয়ে আমি মহা জ্বালায় আছি। তোর একদিন কি আমার একদিন, খবর আছে তোর দ্বারা। সৌরভ তার মায়ের দৌড়ানি খাওয়ার ভয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে ঘুম দেয়। পরের দিন ঘুম ভাঙলে তার মা সকালে তাকে ডাকতে থাকে। সৌরভ, জলদি ঘুম থেকে উঠে পড়, আজ দুপুর পর্যন্ত ঘুমাতে পারবি না। তোর আন্টি কল দিয়েছে, জলদি উঠে আয়, 10টা নাগাদ অফিসে যেতে হবে। সৌরভ ঘুম ঘুম চোখে অফিসের কথা শুনে ধরফর করে বিছানায় উঠে বসলো। অবাক হয়ে বলল, আমি তো ইন্টারভিউতে কিছুই উত্তর দেইনি, চাকরি হয়ে গেল কি করে? মানুষের চাকরি হলে মানুষ খুশি হয়, আর তুই নারাজ হচ্ছিস? তোকে যে উপরওয়ালা কোন মাটি দিয়ে বানিয়েছে? তুমি মজা করছো তাই না? না, একদম না। এখন জলদি রেডি হয়ে নে খেয়ে। আর হ্যাঁ, ফর্মাল ড্রেস পরবি। ও শিট, শেষমেশ আমার শান্তির ঘুমের দিন চলে গেল। তারপর সৌরভ সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অলরেডি 10টা বেজে গেছে, তাই সে খুব স্পিডে বাইক চালাচ্ছিল। আর ঠিক তখনই পাশ দিয়ে রিচি যাচ্ছিল। বাইক রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে জোরে চালানোর ফলে রিচির গায়ে কাদা ছিটে ওর ড্রেসটাই খারাপ হয়ে যায়। রিচি তাকে বাইক থামাতে বললে সে থামায় না। রিচির ফোনে একটু পর তার মায়ের কল আসে। কিরে, এখনো যে পৌঁছালি না ফাইলগুলো নিয়ে? না, আমি পথে আসছিলামই। কোথা থেকে একটা ননসেন্স এসে আমার গায়ে কাদা ছড়িয়ে গেছে, আমার ড্রেস খারাপ হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে হাঁটলে তো এরকমই হবে। মা, তুমি আমার দোষ দিচ্ছ? তো কার দোষ দেওয়া উচিত? অবশ্যই ওই ননসেন্সটার। তুমি ফাইলগুলো নিয়ে সময় মতো অফিসে পৌঁছাও, তারপর কার দোষ সেটা আমি পরে দেখছি। মা, তুমি সবসময় এমনই করো। এই বলে সে ফোন রেখে দিল। রিচি ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে নিজের কাদায় মাখামাখি সাদা কামিজের দিকে তাকালেন। তারপর বিড়বিড় করে সৌরভকে গালি দিতে দিতে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। ওদিকে সৌরভ অফিসে পৌঁছাতেই অফিসের ম্যানেজার এসে বলল, আপনাকে ম্যাম তার অফিস কেবিনে ডেকেছে। আচ্ছা, যাচ্ছি। আরে ওদিকে কোন দিকে যাচ্ছেন? ওদিকে তো লেডিস টয়লেট, ওই দিকটায় যান। আসুন, আমি নিয়ে যাচ্ছি। ম্যানেজার সৌরভকে নিয়ে রিচির আম্মুর কেবিনে নক করলো। তিনি বললেন, হ্যাঁ, ভিতরে আসুন। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, মর্নিং। কিন্তু এত দেরি করে কেন এসেছো বলো? আসার পথে জাম লেগে গেছিল রাস্তায়, তাই। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি দেখুন তো রিচি এখন এসে পৌঁছালো না কেন? আমি ততক্ষণে ওর সাথে কথা বলছি। হ্যাঁ, আমি দেখছি। দেখো সৌরভ, তুমি বড় হচ্ছ, এখন এই বাচ্চামো চলে না, কাজে মনোযোগ দাও। কিন্তু আমি তো ইন্টারভিউতে টিকিনি, তাহলে? দেখো সৌরভ, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি তোমার মায়ের সব, তার আশা ভরসা তোমাকে নিয়ে। তোমার বোঝার মতো বয়স হয়েছে এগুলো। এই কথা শুনে সৌরভ আর কিছু বলল না। তার মন নরম হয়ে আসলো। রিচের আম্মু মানে যে অফিসের বস, সে আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে রিচি ভেতরে আসে। তাকে দেখে সৌরভ চেঁচিয়ে উঠে বলে, তুমি এখানে? তুমি কি করছো? হ্যাঁ, আমার পিছু নিয়ে অফিস অবধি চলে এসেছো? হোয়াট ননসেন্স! আমি পিছু করব, তাও তোমার? আপনার জামার দাম দিয়ে দেব, সমস্যা নেই। বুঝেছি আপনি গরিব মানুষ, তো আসলে আমি তাড়াহুড়োয় ছিলাম তো তাই। চুপ, একদম চুপ। তুমি আমাকে টাকা দেবে? তুমি? কি হচ্ছে কি? তোমরা দুজন দুজনকে কি করে চেনো? মা, এই ননসেন্সটাই আমার ড্রেস খারাপ করে দিয়েছে। ননসেন্স কে? হ্যাঁ, সাদা ভূত কোথাকার। আহা থামো তোমরা, কি বাচ্চাদের মতো ঝগড়া করছো? রিচি, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি ড্রেস এনে দেবে, তুমি চেঞ্জ করে নাও, ঠান্ডা লেগে যাবে। আর সৌরভ, তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি, নিজের ডেস্কে যাও। মা, তুমি একে এমনি এমনি ছেড়ে দেবে? কিছু বলবে না?
সৌরভ কিছু বলতেই যাচ্ছিল, রিচির মা বাধা দেয়। ম্যানেজারকে কল দিয়ে বলে রিচিকে ড্রেস কিনে দাও, ওর গায়ের গুলো নোংরা হয়ে গেছে। আর যে নোংরা করলো তাকে তুমি ছেড়ে দেবে মা? এটা একটা অ্যাক্সিডেন্ট রিচি, ঝগড়া করা বাদ দাও এখন। এসো তোমাদের পরিচয় করে দিই, ও হচ্ছে তোমার পপি আন্টির ছেলে। কি? আর সৌরভ, ও হচ্ছে রিচি, আমার মেয়ে। আর এখন তুমি তোমার কেবিনে যাও সৌরভ। সৌরভ তার কেবিনে চলে গেল। রিচি ড্রেস চেঞ্জ করে নেয় আর কাদা মাখা ড্রেসটা নিয়ে সৌরভের কেবিনে যায়। তুমি দেখি না বলে আমার কেবিনে চলে এসেছো। আমি তোমার ম্যামের মেয়ে, তোমার কেবিনে আসতে আমার পারমিশন লাগবে? তুমি আমার ম্যামের মেয়ে, ম্যাম না, তাই পারমিশন তো লাগবেই। রিচি রেগে গিয়ে সৌরভের মুখে কাদা মাখা জামাটা ছুঁড়ে মারে আর বলে, এই যে ধরো, এটা ধুয়ে আনো বাসা থেকে। আমি নতুন কিনে দেব তোমায়, অফিস শেষে চলো শপিংয়ে। না, আমার এই জামাটাই লাগবে, আর আমাকে ম্যাম ডাকবে না। এই বলে রিচি চলে গেল। আর সৌরভ বিড়বিড় করে বলল, ওনাকে আবার ম্যাম বলতে হবে, শখ কত। অফিস শেষে ভীষণ ক্লান্ত হয়ে সৌরভ বাড়ি ফিরল। বাসে এসে রিচির কাদা মাখা জামাটা এক সাইডে ছুঁড়ে ফেললো আর নিজেও সোফায় শুয়ে পড়ল। কি হলো বাবা, ক্লান্ত লাগছে? আমি শরবত বানিয়ে দেই? আর বলো না মা, তোমার বান্ধবী আজ আমায় সেই খাটান খাটিয়েছে, সাথে তোমার বান্ধবীর মেয়েও। রিচিও অফিসে এসেছিল নাকি? ও দেখতে কেমন হয়েছে কে জানে। খুব ছোটবেলায় একবার এসেছিল আমাদের বাসায়। মা, আমি ক্লান্ত, কিছু খেতে দাও, এত প্রশ্ন করো না। সৌরভের মা তার জন্য শরবত বানিয়ে আনতে গেল। আর সৌরভ তার মায়ের জিজ্ঞেস করা প্রশ্নটা নিয়ে চিন্তা করছে, রিচি দেখতে কেমন হয়েছে। দেখতে তো সুন্দরী হয়েছে, কিন্তু স্বভাবটা যা হয়েছে। এই নে তোর শরবত। কি রে, তোর পাশে ওটা মেয়েদের জামা না? মেয়েদের জামা কোথা থেকে নিয়ে এসেছিস তুই? এটা ধুতে হবে মা। তুই কেন ধুতে যাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বান্ধবীর মেয়ের থেকে জেনে নিও সেটা। এই বলে রাগ করে সৌরভ নিজের রুমে চলে গেল। পরের দিন সৌরভদের বাসায় রিচি আর তার মা আসলো। তুই তো আমাদের বাসায় আসিস না পপি, তাই ভাবলাম আমিই চলে আসি। সাথে মেয়েটা কি রিসি? হ্যাঁ, আমার মেয়ে রিচি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অনেক বড় হয়ে গেছো মা। নিজের ছেলেও তো বড় হয়েছে, সেদিকে নজর নেই। আর কই বড় হলো, বাচ্চাদের মতো রাগ করে গাল ফুলিয়ে রুমে চলে গেল। কোন মেয়ের একটা জামা নিয়ে এসেছে, সেটা নাকি আবার ধুতে হবে। কোন মেয়ে জামা? রিচি বুঝে গেল যে এখানে তার জামার কথাই হচ্ছে, তাই সে কথা ঘুরানোর জন্য বলল, আচ্ছা আন্টি, সৌরভ আমার বয়সে কত ছোট? মাত্র 2 মাসের ছোট তোমার। আমাদের তো ছোট থেকে প্ল্যান ছিল আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি করব। তা তো আমার মেয়েটা বয়সে বড় হয়ে গেল। 2 মাসে বড় কি কোনো বড় হলো? আমার কিন্তু এতে কোনো আপত্তি নেই বান্ধবী। তোমার আপত্তি না থাকলেও তোমার ছেলের তো আপত্তি থাকতেই পারে। দেখো বান্ধবী, আমার ছেলে বড্ড অলস। ওকে যদি তুমি কর্মঠ বানিয়ে দিতে পারো, বাকিটা আমি দেখে নেব। তাহলে এখন আশার আলো নেভে নে বলছো? তোমার মেয়ে এত সুন্দরী হয়ে গেছে তা দেখার পর তো একদমই না। এইসব শুনে লজ্জায় রিচির গাল লাল হয়ে গেল। সে উঠে সৌরভের রুমে যেতে নিল। তোমরা কথা বলো, আমি দেখছি সৌরভ কি করছে। হ্যাঁ, গিয়ে দেখ তো মা। রাগ করে সেই যে রুমে গেল, খেতেও এলো না। রিচি সৌরভের রুমে গিয়ে দেখলো রুমে খালি, কেউ নেই। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। বাথরুমের দিকে এগিয়ে দেখলো দরজা ফাঁকা। সৌরভ কি করছো? এই যে ম্যাডাম, আপনার জামা ধুচ্ছি। আপনার এতটুকু তর্স হইল না যে জামাটা আমি দিয়ে আসব, নিজেই নিতে চলে এলেন। একটু বসুন, ধুয়ে তো শুকাতে দিতে হবে, নাকি ভিজে জামাই নিয়ে যাবেন? বাহ, বেশ ভালো কাপড় ধরছো তো। এমন ছেলেকে আমার জামাই বানাতে আপত্তি নেই। মানে? নিচে তো আমাদের বিয়ের কথা চলছিল, তাই ভাবলাম ছেলে দেখে আসি, পছন্দ হলে হ্যাঁ বলে দিব। তোমাকে আর বিয়ে ইম্পসিবল। আমি দরকার হলে কলা গাছ বিয়ে করব, তাও তোমায় না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে সৌরভ। তুমি এখান থেকে যাবে নাকি তোমাকে ভিজিয়ে দেব? এই বলে সৌরভ এক মগ পানি উঠিয়ে রিচির গায়ে ছুঁড়ে মারতে নিলে ভয় পেয়ে সৌরভের রুম থেকে চলে যায়। কি হলো রিচিমা, এভাবে হাঁপাচ্ছ কেন? আন্টি, তোমার মতো একটা লক্ষ্মী মহিলার
এমন বান্দর ছেলে কি করে হলো? এখন তোরা মা মেয়ে আমার ভরসা। আমার বাদর ছেলেটাকে আদর দিয়ে যদি ভালো করতে পারিস। আজ তাহলে অনেক গল্প হলো, এবার আমরা উঠি, অন্য একদিন আসবো। তুই বললেই হবে, এসে থেকে তো গল্প করেই যাচ্ছে, খাওয়ার তো কিছুই হলো না। আমি খাবার দিচ্ছি, আসো সবাই মিলে খেতে বসবো। সৌরভটাও এখন অবধি খায়নি। আমি সৌরভকে ডাকছি, আমি ডাকলে ঠিকই আসবে। আসুক একবার, বোঝাবো মজা। তুই আবার বিড়বিড় করে কি বলছিস? না কই কিছু না তো। সৌরভ, সৌরভ, খেতে আসো জলদি। হ্যাঁ ম্যাডাম, এসে পড়েছি। বাসা এটা অফিস না, এখানে ম্যাডাম ডাকার প্রয়োজন নেই, তুমি আমায় আন্টি ডাকো। আচ্ছা ম্যাডাম, আন্টি। খুব বাদর হয়েছো, কিন্তু এই বাদরামও আমার সঙ্গে চলবে না। শুনলাম মায়ের সাথে রাগ করেছো, আসো খেতে বসো একসাথে। তুমি খাওনি শুনে আমরা থেকে গেলাম, না হলে চলে যেতাম। আমার জন্য থেকে গেলেন নাকি আপনার মেয়ের বড্ড ক্ষুধা পেয়েছে বলে? সৌরভের কথা শুনে সবাই হাসতে লাগলো, আর রিচি মনে মনে বলল, খেতে বসেছে দেখো। তোমার সাথে ঝগড়া না করলে কার সাথে করব বলো? আমার জানা আছে, দেখাচ্ছি তোমায় মজা। টেবিলে সবাই খেতে বসেছে। সৌরভ যেখানে বসেছে তার পাশের চেয়ারে রিচি বসেছে। সৌরভের মা খাবার বেড়ে দিচ্ছে। রিচি আর চোখে বারবার তার দিকে তাকাচ্ছে। আ কি হলো বাবা? সৌরভের পায়ের উপর রিচি পা বুলিয়ে যাচ্ছে। সৌরভের হয়েছে করুণ দশা, সে না বলতে পারছে আর না সহ্য করতে পারছে। কি হলো? অমন মুখ করে চোখগুলো ডিম ডিম করে তাকিয়ে আছিস কেন? সৌরভের মা আর একটু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কিরে, কিছু তো বল। ও কিছু না আন্টি, মনে হয় মশা কামড়েছে, তাই না সৌরভ? হ্যাঁ হ্যাঁ তাই। সৌরভ মুখে কিছু না বললেও মনে মনে বলে, দেখাচ্ছি তোমাকে আমি মজা। দস্যি মেয়ে, এক মাঘে শীত যায় না, সময় আমারও আসবে। তুমি কি কাউকে গালি দিচ্ছ? না তো, কেন গালি কেন দিব? না, তোমার মুখ দেখে মনে হচ্ছে, তাই বললাম আর কি। তোরাও না কি বাজে কথা শুরু করলি। ওদের বাজে কথায় তুমি কান দিও না। তুমি আর কতকাল এই বিজনেস একা হাতে সামলাবে? এখন বয়স হয়েছে, আর পাচ্ছি না বোন। ভাবছি সব দায়িত্ব রিচির কাঁধে দিয়ে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়বো। ও কি পারবে সামলাতে? ছেলে মানুষ যে ও। কাঁধে দায়িত্ব এসে পড়লে কেউ আর ছেলে মানুষ থাকে না, আর আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে। কথা বলতে বলতে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সৌরভ বেসিনে হাত ধুচ্ছিল, পিছন থেকে রিচি এসে বলে, ওভাবে চিৎকার করলে কেন তখন? আমি একটা নিষ্পাপ ছেলে, আমাকে ইফটিজিং করলে আমি কি চুপ করে থাকবো? কি বললে? আমি তোমায় ইফটিজিং করছি? আম্মু বলল শোনোনি? খুব শীঘ্রই আমি তোমার বস হতে যাচ্ছি, একদম চাকরি খেয়ে দেব। তাহলে তো বেশ হয়, আমি বাসায় নিশ্চিন্তে ঘুমাতে পারবো। তুমি এক কাজ করো, তুমি কালকেই বরং আমার চাকরিটা খেয়ে দাও। তুমি তো দেখছি আস্ত একটা অলস। সমস্যা নেই, কোনোখানে কোনো গুটি চালাতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। তা তো থাকবেই, তুমি তো একটা গুটিবাজ। ম্যাডাম ডাকবে বুঝলে, তোমায় প্রচুর প্রেসার দিয়ে রাখবো। না ম্যাডাম, দয়া করে এমনটা করবেন না। অনেকক্ষণ হয়ে গেছে এখনো ওরা হাত ধুয়ে আসছে না দেখে রিচির মা ওদের ডাকলো। দেখেছেন ভাবি, ওরা দুজন কখন গেল এখনো ফিরলো না। কি করছে দুটোতে কে জানে। ওই তো ওরা এসেই গেছে। সৌরভ আর রিচি ফ্রেশ হয়ে রুমে এসে আবারও মায়েদের সাথে ড্রয়িং রুমে বসে। রিচির মা সিরিয়াস হয়ে বলে, কাল থেকে কিন্তু তোকে অফিস সামলাতে হবে, এই গুরুতর দায়িত্ব নিতে পারবি তো? হ্যাঁ মা, তোমার মেয়ে, আমি কেন পারবো না বলো তো? হ্যাঁ, তুমি যে যোগ্য মায়ের যোগ্য মেয়ে সেটা তোমাকে প্রমাণ করতে হবে, আর আমার ছেলেটাকেও সামলাতে হবে। আহ মা, আমি কি কচি খোকো নাকি যে আমাকে সামলাতে হবে? তুমি কিন্তু আমার মান সম্মান খেয়ে দিচ্ছ মা। তুই কোনো চিন্তা করিস না পপি, সৌরভ এখন অফিসে যেতে যেতে ঠিক হয়ে যাবে, দেখিস। কথা বলতে বলতে সৌরভের মায়ের চোখটা ভিজে ওঠে। আর তার স্বামী মারা যাওয়ার পর সে অনেক কষ্টে এই সংসারটাকে আগলে রেখেছে। অনেকেই তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়েছিল,
কিন্তু সে সৌরভকে মানুষ করতেই ব্যস্ত ছিল। সৌরভ ছেলে হলেও মায়ের আঁচলে আঁচলে বড় হয়েছে, তাই বাহিরের জগতের সাথে তার খুব জানাশোনা নেই। আন্টি আজকে তাহলে যাচ্ছি, আরেকদিন আসবো। যাচ্ছি বলতে নেই, আসি বলতে হয়। সন্ধ্যায় রিচি আর তার মা চলে যায়। সৌরভ রুমে ঘুমাতে যাচ্ছিল, তার হয়েছে মহা মুশকিল। এতদিন তো তার জীবন হেসে খেলে ভালোই যাচ্ছিল, হঠাৎ করে আবার এই চাকরির ঝামেলা, তার উপরে আবার অফিসের ম্যাম হতে যাচ্ছে কিনা ওই রুচি। সৌরভের এখন আর দিন দুনিয়ার কিছুই ভালো লাগছে না। সে ঘরে গিয়ে তার ছোটবেলার বন্ধু রনিকে ফোন দিল। কিরে বেটা, এতদিন পর ফোন দিলি, কি মনে করে? তুই এমন করে বলছিস যেন তোরে আমি কোনোদিন ফোনই দেই না। দিসি তোরা, আমাদের তো একদম ফুলেই গেছিস। শুনলাম নতুন চাকরি পেয়েছিস। চাকরি পেয়ে কি বন্ধু বান্ধবদের ফুলে গেলে? একদম বাজে কথা বলবি না। চাকরি আমি পাইনি, চাকরি আমাকে জোর করে করানো হচ্ছে। এটাও কোনো কথা বললি মামা? তুইও না পারিস বটে। তা কোথায় চাকরি নিলি? এই তো রিচিস লিমিটেড কোম্পানি। কি বলিস? আমিও তো ওখানেই অ্যাপ্লাই করেছি মামা। তোর কি ওখানে কোনো আত্মীয় আছে? তাহলে আমার চাকরিটার ব্যবস্থা করে দে না ভাই। আচ্ছা, আমি পপি আন্টিকে কাল বলে দেখব, তারপর তিনি যা সিদ্ধান্ত নেবেন তোকে আমি জানাবো। তোকে অনেক ধন্যবাদ দোস্ত। আরে আগে দেখি কাজটা হয় কিনা, তারপর ধন্যবাদ দিস। আগেই ধন্যবাদ দিচ্ছিস। শালা তুই আর ভালো হইলি না। এত করে যে শালা ডাকিস, আমার তো বোন নেই, কি লাভ বল শালা ডেকে? সেই লাভ লোকসান পরে হিসাব হবে। তুই কিন্তু আমার ব্যাপারটা দেখিস। এখন আমি একটু ব্যস্ত আছি, পরে তোকে আবার কল করব। ওকে দোস্ত। রনির সাথে কথা বলা শেষ করে সৌরভ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল সৌরভকে তার মা ঘুম থেকে টেনে তোলে। তাড়াহুড়ো করে সে অফিসে যায়। অফিসে গিয়ে সে রনির চাকরির জন্য ম্যামের সাথে কথা বলতে যায়। সেখানে রিচিও ছিল। ম্যাডাম আসবো? এসে গেছে বাদরটা। কোথাও কোনো সমস্যা হচ্ছে আমাকে জানাও। না মানে আরে এত না মানে এইসব বাদ দিয়ে এখন আসল কথাটা কি সেটা বলে ফেলো। আমার কলেজের এক বন্ধু, ও এই কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিল। যদি একটু আচ্ছা বুঝেছি, ছেলেটার নাম কি রনি? হ্যাঁ, আপনি কি করে বুঝতে পারলেন? ছেলেটার যোগ্যতা আছে আমি বুঝেছি, কারণ তুমি তো সবসময় ভালো ছেলেদের সাথেই চলাফেরা করতে। ভালো ছেলেদের সাথে চলে, নিজের তো আর ভালো হতে পারলে না। সৌরভ রিচির কানের কাছে মুখ নিয়ে কিছুটা ঝুঁকে গিয়ে বলে, আমি কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনি কি পাচ্ছেন? গন্ধটা কোথা থেকে আসছে বলুন তো ম্যাডাম। স্টুপিড। যদিও উপরে উপরে রিচি সৌরভকে মিখিয়ে রাগ দেখায়, কিন্তু মনে মনে সে বলে, এই ব্লু শার্টটাতে ওকে খুব মানিয়েছে। সৌরভ, তুমি তোমার কাজ করো মন দিয়ে। একটু পর সবাইকে সেমিনারে ডাকা হবে, চলে এসো কিন্তু। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেব। আচ্ছা ম্যাডাম। সৌরভ কেবিনে বসেছিল। একটু পর সবাইকে সেমিনারে ডাকা হয়। অফিসের সবাই সেমিনারে উপস্থিত হলে পপি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করে। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। আমি অনেক দিন ধরে এই ব্যবসা সামলে আসছি। আপনারা জানেন আমার স্বামীর ও বিদেশে বিজনেস আছে, কিন্তু আমার ছোট থেকে যে ছিল আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। আজ আমার সকল স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এখন শুধু আমি চাই আমার মেরিচি এই দায়িত্ব নিই। আপনারা কি আমার সিদ্ধান্তের সাথে একমত? কোনো আপত্তি আছে কারো? এই অফিসের প্রায় সবাই রিচিকে চেনে, তাই তারা কেউ পপির এই সিদ্ধান্তে বাধা দেয় না, বরং মেনে নেয়। আমি আরও একটা ঘোষণা দিতে চাচ্ছি, তা হলো আমি সৌরভেরও পদোন্নতি চাচ্ছি। সৌরভ আজ থেকে এই অফিসের সিনিয়র অফিসার। পপি যে এখন ঠিক এই কথা বলবে সেটা কেউই বুঝে উঠতে পারেনি। সৌরভ নিজেও খুব অবাক হয়, এখানে কি হচ্ছে কিছুই সে বুঝে উঠতে পারে না। সৌরভ রিচির পাশেই দাঁড়িয়েছিল। সে কিছুটা ঝুঁকে এসে রিচির কাছে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? তুমি কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আমি হচ্ছে এই অফিসের বস আর তুমি হচ্ছে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পপি সেদিনে অফিস থেকে অফিসিয়ালি বিদায় নিল। পরের দিন অফিসে এসে সৌরভ একদম সারপ্রাইজ হয়ে গেল। আরে ওটা কে দাঁড়িয়ে আছে? রনি না? দোস্ত তোকে অসংখ্য ধন্যবাদ। তুই যে কোথায়
আমার জন্য কত উপকার একটা কাজ করলি তা বলে বোঝাতে পারবো না। বল তুই আজকে কি খেতে চাস, আমি আজকে তোকে ট্রিট দিব। আরে ভাই ব্রাদারদের হেল্প করতে আবার টাকা লাগে নাকি? আমার কোনো ট্রিটের দরকার নেই। রনি হ্যান্ডসাম ছেলে, তোমার এখন ভালো চাকরি আছে, শুধু দরকার একটা ভালো বউয়ের। এটা তো ঠিক বলেছিস, এখন একটা ভালো বউ খুঁজে দেখি, চল যদি একটা সুন্দরী মেয়ে পাই। সৌরভের কাছে মিশু নামের একটা মেয়ে এগিয়ে আসলো। মেয়েটা এই অফিসেই কাজ করে অনেক দিন ধরে। সৌরভের সাথে এর আগেও তার দেখা হয়েছে, কিন্তু কখনো কথা হয়নি। সত্যি বলতে মিশুর কাছে সৌরভকে ভালো লাগতে শুরু করেছে। লাগবেই বা না কেন, সৌরভ তো দেখতে বেশ সুন্দর এক ছেলে। যেমনই তার গায়ের রং তেমনই তার ফিটনেস। কংগ্রাচুলেশন সৌরভ স্যার। স্যার কেন ডাকতেছো? পপি ম্যাম তো আপনাকে ম্যানেজারের উপরে আসনে বসিয়ে গেলেন। দেখো সৌরভ, সুন্দরী মেয়েদের মুখে সার ডাক শুনতে চান না, তুমি বরং ওনাকে ভাইয়া বলে ডাকো। হারামি কোথাকার! এই শোনো, তুমি আমাকে নাম ধরে ডেকো কেমন? মিশু এই কথাটা শুনে কিছুটা লজ্জা পেল, আরো অনেকটা খুশিও হলো। আর এই সব কিছু দেখছিল রিচি। সে ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল। একটু সামনে এগিয়ে গিয়ে সে সৌরভকে ডাক দেয়। সৌরভ, তোমার সাথে কথা ছিল, এখন আমার কেবিনে ফাইল নিয়ে চলে আসো। আর মিশু, তুমি ওখানে কি করছো? তোমার ফাইলগুলো কি রেডি হয়ে গেছে? মায়ের ছুটি হয়ে গেছে দেখে ভেবো না তোমাদের ছুটি হয়ে গেছে। কাজে মন দাও ঠিক করে। আসসালামু আলাইকুম ম্যাম। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, তুমি কে? কালকে তোমার সামনে বসেই তো ওর কথা ম্যাডামের কাছে বলছিলাম। আমাকে তুমি করে কেন ডাকছো? আমাকে ম্যাম বলে ডাকবে। তোমাকে তো আমি আগেও বলেছি, এটা তোমার লাস্ট ওয়ার্নিং। সরি ম্যাম, ওর ভুল হয়ে গেছে, আর হবে না। ও আজ থেকে ভালো ছেলে হয়ে থাকবে। আপনি আপনার বন্ধুর মতো ফাঁকিবাজ না হয়ে কাজে মন দিন। আর এই যে মিস্টার সৌরভ, কথা কানে যাচ্ছে না? জলদি আসুন আমার কেবিনে। সৌরভের আর কি করার, রিচি হচ্ছে এ অফিসের বস, তার কথা তো সৌরভকে শুনতেই হবে। তাই তার পিছন পিছন সৌরভ তার কেবিনে যায়। কেবিনে গিয়ে বসলে রিচি দরজা আটকে দেয়। সৌরভ পিছনে ফিরে জিজ্ঞেস করে, দরজাটা আটকে দিলেন কেন? সুন্দরী মেয়েদের মুখে স্যার শুনতে ভালো লাগে না, তাই না? হ্যাঁ, তা তো লাগেই না। আর ভাইয়া শুনতে তো আরো জঘন্য লাগে। তবে আপনি আমাকে ভাইয়া বলে ডাকতে পারেন, তাতে আমি মাইন্ড করব না। তুমি কি বলতে চাচ্ছ আমি সুন্দর না? কোনো সন্দেহ আছে ম্যাডাম? রিচি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সে সৌরভকে কলার ধরে তার কাছে টেনে আনে। রিচি এমন কিছু করবে তা সৌরভ ভাবতে পারেনি, তাই হঠাৎ করে সে একটু হকচকিয়ে যায়। এই কি করছো তুমি? হ্যাঁ, তোকে যদি আর দেখেছি কখনো মিশুর আশেপাশে, তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। সৌরভ গাল ফুলিয়ে মেকি ভাব দেখিয়ে বলে, দেখুন ম্যাডাম, আমরা গরিব হতে পারি, তাই হয়তো আমাদের দিয়ে আপনার অফিসে অনেক কাজ করিয়ে নিতে পারেন, কিন্তু পার্সোনাল লাইফে হস্তান্তর করতে পারেন না। পার্সোনাল দেখাচ্ছি আমি তোমাকে পার্সোনাল। সৌরভকে আর কিছু বলতে না দিয়ে রিচি তার ঠোঁটে চুমো খায়। সৌরভ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। রিচি সৌরভের ঠোঁট ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সৌরভ এখনো কথা বলতে পারছে না, সে এখনো মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি কখনো তোকে মিশুর আশেপাশে দেখেছি, তাহলে আজকের মতো তোকে বুঝিয়ে দেব যে তুই আমার পার্সোনাল প্রপার্টি, বুঝলি? রিচি এরপর কেবিন থেকে হন হন করে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতেই রনি কেবিনে প্রবেশ করে। কিরে ভাই, তোর তো একদম কপাল খুলে গেছে দেখছি। আমাকে একটু পানি দে, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোর ঠোঁটে লিপস্টিক লেগে আছে, সেটা আগে ঠিক করে তারপরে আমি তোর পানির ব্যবস্থা করছি। রনি পানি এনে দিলে সৌরভ এক নিঃশ্বাসে সব পানি ঢক ঢক করে খেয়ে ফেলে। একটু স্বাভাবিক হয়ে রনির দিকে তাকায়। সৌরভের এই অসহায় অবস্থা দেখে রনি হেসে ফেলে। এদিকে আমার জান বেরিয়ে যাচ্ছে আর তুই হাসছিস? তুই শালা বন্ধু না শত্রু? ম্যাডামের দিলে তোর জন্য প্রেম কবে থেকে তাই বল? আমি তো আজকে জানলাম, তোকে কি করে বলবো? আমি তো ম্যাডামের কাছে এসেছিলাম ফাইল নিয়ে, তারপর দরজা খুলেই তোর এই করুণ অবস্থা দেখতে পাবো এটা আমি স্বপ্নেও ভাবি নাই। এই বলেই রনি অট্টহাসিতে ফেটে পড়ে। রনি রিচির টেবিলে ফাইল রেখে চলে যায়। সৌরভেরও কাজে আর মন বসছিল না কোনোভাবেই, তাই সেও অফিস থেকে বাড়ি চলে আসে। এসে সে যে রুমে ঢুকেছে, তারপর থেকে আর রুম থেকে বের হয়নি সৌরভ। সন্ধ্যার পর হঠাৎ ফোনের রিংটোনে তার ঘুম ভাঙে।
ঘুম ঘুম চোখে ফোন তুলে কানে ধরলে ওপাশ থেকে একটা মেয়েরই কণ্ঠ ভেসে আসে। সৌরভ মুহূর্তেই ধরফর করে ওঠে। এই কণ্ঠ তো তার চেনা, এটা তো রিচির কণ্ঠ। চট করেই সৌরভের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। সে রিচিকে না চেনার ভান করে বলল, মিশু বেবি, তুমি আমাকে এত মিস করছো? আগে বলবে না? আমি এক্ষুনি আসছি তোমার সাথে দেখা করতে। ঘুমের ঘোরে ওই ডাইনির নাম নিচ্ছিস? তোকে তো আমি দেখে নেব। আজকের ডোজ হয়নি তোর, তাই না? ও মা, মিশু তুমি না এটা? বাবারে, এই কণ্ঠ শুনে ভয় পেয়ে গেছি। ও আচ্ছা, আমি স্বপ্ন দেখছিলাম তাহলে। তোকে আমি খুন করব। কি আর করার, অফিসের সিনিয়র আপুর হাতে খুন হতে হবে, তাও ভালো, তার প্রেমে তো আর শহীদ হতে হচ্ছে না। কেন? আমার প্রেমে কেন শহীদ হতে পারছিস না? সরি ম্যাডাম, আমি শুধু সুন্দরীদের প্রেমে শহীদ হই। আমি সুন্দরী নই? ছি ছি, অমন নাক বোচা মেয়ে আমার সুন্দর হয় কি করে? তুই আয় না অফিসে কালকে, আমি মেরে তোর নাক বোচা করে দেব। নিজে খুব সুন্দর, তাই না? অবশ্যই, হ্যাঁ। দেখো না কত হ্যান্ডসাম ড্যাশিং ছেলে আমি। সব মেয়েরাই পাগল আমার জন্য। তো এই খুশিতে কি তুমি খাওয়া দাওয়া বন্ধ করে রাখছো? তুমি কি করে জানলে যে আমি বাসায় এসে খাইনি? আম্মু বলেছে, তাই না? এই মাটাও না ঘরের কথা বাইরের মানুষকে বলে। খুব শীঘ্রই আপনার ঘরের মানুষ হব মিস্টার সৌরভ। এই বলে রিচি ফোন কেটে দিল। তখনই দরজায় কড়া নাড়ল তার মা। ছেলেটা কিছু খেলো না, শরীর খারাপ করলো কিনা আবার সেই চিন্তায় পড়ে গেল পপি বেগম। কিরে বাবা, কি হয়েছে তোর? সেই কখন থেকে দরজা আটকে বসে আছিস? রাতে কি কিছু খাবি না? দাঁড়াও মা, আসছি। সৌরভ গোমরা মুখ করে দরজা খুলল। অফিসে কিছু হয়েছে? রেগে আছিস? না মা, তবে তুমি কেন রিচিকে বলতে গেলে যে আমি এখনো খাইনি? বেশ করেছিস, আমার কথা তো তুই শুনিসই না, তাই রিচিকে বললাম। মায়ের চেয়ে তো আজকাল বউয়ের দাম বেশি। হ্যাঁ ডাকো আরো, ওই ডাইনিটাকে বউ ডাকো। তুমি তো ওকে বউ ডেকে ডেকে লাই পাইয়ে দিয়েছো, এখন ও আমার সাথে বউগিরি দেখিয়ে বেড়ায়। সে তুই যাই বলিস, মেয়েটা কিন্তু মন্দ নয়। তুমি দেখছি মা আমার সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছো। এখন অফিসের সিনিয়র আপুকে তো দেখছি আমার বউ বানিয়ে তুমি ক্ষান্ত হবে। টুকটাক কথা বলার ফাঁকে ফাঁকে সৌরভকে তার মা পপি খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষে সৌরভ ঘুমিয়ে পড়ছে। সৌরভ, উঠে পড়। আর কত ঘুমাবি? তোকে রোজ রোজ সকালে আমি ডাকতে পারবো না। তুই বিয়ে করে বউ আন ঘরে, তার হাতে সব দায়িত্ব দিয়ে আমি বাঁচি। অত খুশি হয়ে লাভ নেই, তোমাকে আমি ছুটি দিচ্ছি না। বউ থাকলেও আমি সকালে তোমার ডাকেই ঘুম থেকে উঠব। তাড়াহুড়ো করে সৌরভ অফিসে চলে গেল। অফিসে গিয়েই প্রথমে তার রনির সাথে দেখা হয়। রনি সৌরভকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এভাবে দেখার কি আছে? আমাকে কি আর কোনোদিনও দেখিসনি? না, তোকে তো কোনোদিনও এত সকালে ক্লাসে খুঁজে পাওয়া যেত না, অফিসেও দেখতে পাইনি। আজ হঠাৎ এত সকালে চলে এলি? কি ব্যাপার স্যাপার কি? ম্যাডামের ভেবে মনে হয় যে হাবুডুবু খাচ্ছিস একদম। এমন কিছুই না, তুই শুধু ভুলভাল বকছিস। মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, আমিও তো সময় দেখার প্রয়োজন মনে করিনি, খেয়াল করিনি যে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। তখন পিছন থেকে রিচি এসে বলে, ভালো হয়েছে তুমি সকাল সকাল এসেছো। অফিসের কাজ কিছু আগলিয়ে রাখা যাবে। আপনারা তো শুধু গরিবদের দিয়ে কাজ করালেই বাঁচেন, ডাইনি কোথাকার। কিছু বললে তুমি? না ম্যাম, কি যে বলেন আপনি, আমার ঘাড়ে কয়টা মাথা? না ম্যাম, কি যে বলেন আপনি, আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি আপনাকে কিছু বলতে যাব? ও আপনি কি শুনতে কি শুনে ফেলেছেন? বাদ দিন, আপনি আমাকে হুকুম করুন, আমি আপনার সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ, জলদি কেবিনে আসো। রিচির থেকে কাজ বুঝে নিচ্ছিল সৌরভ। আর কিছু ফাইল সে বাসা থেকে রেডি করে এনেছে। তাদের গুরুত্বপূর্ণ কথার মাঝখানে ম্যানেজার চলে আসে রিচির জন্য খাবার নিয়ে। মেয়েটা কিছু খায়নি। আমি তো বললাম আমি লাঞ্চের সময় কিছু একটা খেয়ে নেব, তাহলে এখন খাবার পাঠানোর কি দরকার ছিল মায়ের? আপনি যে কালকে রাতেও কিছু খাননি, তাই ম্যাডাম খুব চিন্তিত। আচ্ছা, আমার হাত আটকা, তুমি এটা এখানে রেখে চলে যাও। ম্যানেজার চলে গেল। সৌরভ একটু মনোযোগ দিয়ে রিচির দিকে তাকায়। রিচিকে আজ বেশ সুন্দর লাগছে। ঘুম থেকে উঠেই বোধহয় মেয়েটা চলে এসেছে, কোনো শ্বাস নেই, মুখটাও বেশি ফোলা ফোলা। গালগুলোকে একটু ধরতে ইচ্ছে করলো সৌরভের, কিন্তু বসের গায়ে তো আর হাত দেওয়া যায় না, তার উপর যে দোষী মেয়ে। কোথায় খেয়াল হারালে?
আমি এখানে তোমাকে কাজ বোঝাচ্ছি আর তুমি তো অন্য কোথাও মন নিয়ে পড়ে আছো। সৌরভ একটা ফাঁকা ঢোক গিলে বলল, না মানে আজকে মিশুকে দেখলাম, ওকে অনেক সুন্দর লাগছিল। মেয়েটা যে কেন এত সুন্দর সেটাই ভেবে পাই না। একদিন ওকে জিজ্ঞেস করব ভাবছি যে ওর রূপের রহস্য আসলে কি। সৌরভ ভেবেছিল বরাবরের মতো রিচি রেগে যাবে, কিন্তু তেমনটা হলো না। উল্টো রিচি হেসেই চলেছে। সৌরভ এবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, হাসছো কেন? এখানে হাসার কি হলো? রিচি এবার হাসি থামিয়ে বলল, তা তুমি আজকে মিশুকে কোথায় দেখলে? সে তো এখন অফিসেই আসেনি, ছুটিতে আছে। ওদিকে তুমি দেখি তার রূপের রহস্যে হাবু ডুবু খাচ্ছ। আমার তো ঘটনা অন্য কিছু মনে হচ্ছে। তোমার আবার এখানে মনে হওয়ার কি আছে? তোমাকে বোধহয় কোনো ডাইনি ভর করেছে। হয়তো কালকে রাতে যে ডাইনি তোমাকে কল দিয়েছিল সেই ডাইনিও হতে পারে। রিচি সবটা বুঝে গেছে দেখে সৌরভ ভীষণ লজ্জা পেল, কিন্তু সে তো এভাবে কথায় হেরে পারে না, তাই সে একটা উল্টো ফোন দিয়ে আটলো। একটু ভাব নিয়ে রিচিকে বলল, আসলে আমি ইডাঙ্কিল মিশুকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। এই দেখো দিনে দুপুরে আমি মিশুকে দেখতে পাচ্ছি। হয়েছে, আর নাটক করতে হবে না, এখানে বসো। সৌরভ বেশ অবাক হয়ে গেল, কারণ রিচি তার চেয়ার থেকে উঠে সেখানে সৌরভকে বসতে বলল আর নিজে বসলো ডেস্কের উপর। সৌরভ কিছু না বুঝে উঠতে পারলেও সে চেয়ারে গিয়ে বসলো। সৌরভের সামনে রিচি ম্যানেজারে রেখে যাওয়া খাবারের বাটিটা এগিয়ে দিল। নাও, এবার বক্সটা খুলে খাইয়ে দাও। এটা কিন্তু অন্যায়। আমার ওভাবে মনোযোগ দিয়ে দেখাটা তোমার খুব অন্যায় হয়েছে, আর অন্যায়ের শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তি স্বরূপ এখন আমাকে খাইয়ে দাও, আর কোনো কথা আমি শুনতে চাই না। কি আর করার, গরিবকে খাটিয়ে মারছে বড়লোকের মেয়ে, আমারও হয়েছে জ্বালা। সব জায়গায় গরিবেরা এভাবেই নির্যাতিত হয়। রিচি আর কোনো কথা বলে না, শুধু মিটিমিটি হাসতে থাকে। সৌরভ যে তাকে ভালোবেসে ফেলেছে সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে। সৌরভও খাবারের লোকমা তুলে দিতে থাকে রিচির মুখে। খাওয়ানোর সময় রিচির অসম্ভব সুন্দর ঠোঁটজোড়া ছুঁয়ে যাচ্ছে সৌরভের আঙ্গুলের ডগা। আমি আর খাওয়াতে পারবো না, তুমি খেয়ে নিও, আমি যাচ্ছি। আমায় একটু স্পর্শ করে নিজেকে সামলাতে পারছো না? এমন কিছুই না। সৌরভ একটু লজ্জা পেয়ে রিচির কেবিন থেকে বেরিয়ে আসে। নিজের ডেস্কে ফিরতেই রনি বলে, প্রথমে চুমু খেলি আর এখন খাচ্ছিস খাবার। এভাবে লুকিয়ে লুকিয়ে গাড়ি চালিয়ে যা শালা। তোর বিকাশ নম্বর দিয়ে 2 টাকা দিচ্ছি। কেন বিকাশ নাম্বার চাচ্ছিস? আবার বলতেছিস 2 টাকা দেওয়ার কথা। দিলে একটু বেশি টাকাই দে ভাই। দেখ আমি নিতান্ত গরিব মানুষ, তাই তোকে 2 টাকা দিচ্ছি, কারণ ভালো হইতে টাকা লাগে। তুইও না কি যে সব লজিক দিস, ছোট বাচ্চাও এমন কথা বলে না। ছোট বাচ্চার কথা থেকে মনে পড়লো ছোটবেলার কথা। অনেক দিন হয়ে গেছে কোনো ট্যুর দেই না। কি করে দিব? এখন কি আর সে আগের দিন আছে? এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের উপর অনেক দায়িত্ব এসে গেছে। কাজের প্রেশারে তো নিঃশ্বাসই নেওয়া যায় না। রিচি সেমিনারের দিকে যাওয়ার সময় রনি আর সৌরভের কথোপকথন শোনে। তারপর হঠাৎ অ্যানাউন্স দেয় সবাইকে সেমিনারে আসার জন্য। অফিসের সবাই সেমিনারে উপস্থিত হলে রিচি তাদেরকে জানায়, সামনের সপ্তাহে আমাদের অফিস থেকে সবাইকে ট্যুরে নিয়ে যাওয়া হবে কক্সবাজার। সো সবাই রেডি থাকেন। রিচির অ্যানাউন্সমেন্ট শুনে তো অফিসের সবাই অনেক খুশি হয়ে যায়, বিশেষ করে সৌরভ অনেক খুশি হয়ে যায়। এবার রনি সৌরভকে টিস্কুরি মেরে বলে, কিরে সৌরভ, তুই দেখছি মনের কথা আগে ম্যাডামকে বলে রেখেছিস। বিশ্বাস কর আমি এই ব্যাপারে কোনো কথাই বলিনি ওর সাথে। ও কি করে বললো, আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। থাক মামা, আর ডুবে ডুবে জল খেতে হবে না। আমরা তো তোর বন্ধু মানুষ, বল আমাদের কাছে তোর প্রেম নীলা বললে কি আমরা আর তাতে বাধা দিব? শালা তুই আমাকে বিশ্বাসই করিস না। সৌরভ বাড়িতে ফিরে ক্লান্ত শরীর নিয়ে সোফায় শুয়ে পড়ে। আশেপাশে তার মাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করে। মা, ও মা, কোথায় গেলে? চিৎকার করে তো বাড়ি একদম মাথায় তুলে ফেলেছিস। কি হয়েছে? আসছি আমি। কালকে আমাদের অফিস থেকে ট্যুরের ব্যবস্থা হয়েছে, তুমি কি যাবে নাকি আমার সাথে? তোদের অফিসের ট্যুরে আমি কি করব? তোমাকে ছাড়া তো আমার দিন ভালো যায় না মা। হয়েছে, আর আধিক্যতা দেখাতে হবে না, তুই খেতে বস। সৌরভ খেতে বসেছে এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। সৌরভের মা দরজা খুললে দেখতে পায় রিচি দাঁড়িয়ে আছে। আরে মা, তুমি এই অসময়ে কিছু হয়েছে কি? খাবার সময় ডাইনি এসে গেছে, হয়েছে আমার আর খাওয়া। ডাইনি আবার খাবার নিয়ে এসেছে?
শুধু মায়ের রান্না খেলেই হবে নাকি? একটু ডাইনির রান্নাও খাও। তুমিও বসে পড়ো খেতে। না আন্টি, আমার অনেক কাজ আছে। অফিস থেকে ট্যুরের ব্যবস্থা করেছি, তো সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। অফিস থেকে ট্যুরে যাবে? কই, সৌরভ তো আমাকে কিছুই জানালো না। আরে মাত্র তো খেতে বসলাম। এখন খেতে বসে তো জানাতাম মা। তার আগেই তো ম্যাডাম এসে পড়েছে। তুই আর কথা ঘোরাস না। আমি খেয়াল করেছি কিছুদিন ধরে তুই আমার কাছে কোনো কথা শেয়ার করছিস না। সত্যি করে বলতো, তুই কি কোনো মেয়ের চক্করে আছিস? আরে সৌরভ, তুমি আন্টিকে বলনি? আন্টি, আপনার ছেলে তো আজকাল শয়নের স্বপনে মেয়েদের দেখছে। একদম বাজে কথা বলবে না বলছি। মা, এমন কিছুই না। আমি তোমার পছন্দ করা মেয়েই বিয়ে করব। হ্যাঁ, তোর জন্য আমি গ্রামের মেট্রিক ফেল করা মেয়ে নিয়ে আসবো। মা, সৌরভ আর কোনো কথা বলল না, মুখ ফুলিয়ে খেতে শুরু করলো। রিচি তাদের বিদায় দিয়ে চলে গেল। সৌরভের মা পপি বেগম তার খুব প্রশংসা করলো। সৌরভ আজ জলদি ঘুমোতে গেল। সকালে উঠেই আবার ট্যুরে যেতে হবে। বাবা, সাবধানে যাস। আর সেখানে গিয়ে একদম বাথরুমও করবি না। রিচির কিন্তু হাতে এখন অনেক কাজ, ওকে একদম ডিস্টার্ব করবি না। আমার তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। তুমি আমার খোঁজ না নিয়ে খোঁজ নিচ্ছ এখন তোমার বান্ধবীর মেয়ের। বাহ, দারুণ মা। মায়ের সাথে রাগ করে লাভ আছে? আল্লাহর নাম নিয়ে বের হ। সৌরভ আর কথা বাড়ায় না, তার দেরি হয়ে যাচ্ছে। ট্যাক্সি নিয়ে সৌরভ ট্রাভেল বাসের কাছে পৌঁছে যায়। সবাই বাসে চড়ে বসেছে। জানালার ফাঁকা দিয়ে একজোড়া চোখ সৌরভকে দেখছিল। হঠাৎ সৌরভের চোখে চোখ পড়ে রিচি। বাসে উঠে সৌরভ রিচির পাশে বসতেই যাবে, তখন কোথা থেকে মিশু এসে বসে পড়ে সেখানে। মিশু একটু গলা নামিয়ে বলে, সৌরভ, আমি আপনার জন্য জায়গা রেখেছি, আসুন আমার কাছে বসবেন। কিন্তু রাগে রিচির সুস্থ থাকে। আপনি কি ম্যাডামের পাশে বসে বোরিং একটা জার্নি করতে চাইছেন নাকি? না না, তা তো একদমই না। চলো সিটে গিয়ে বসি তাহলে। রাগে রিচি ফুঁসতে থাকে, কিন্তু বাহির থেকে একদম পাথরের মতো বসে থাকে। সে কিছুই বলে না। মিশু মেয়েটা দিন দিন খুব বেড়ে যাচ্ছে। সবকিছু বুঝেও না বোঝার ভান করছে। আমরা কোথায় যাচ্ছি? কেন, তুমি জানো না? না, আমি তো ছুটিতে ছিলাম। ট্যুরে যাচ্ছি শুনে হঠাৎ করে চলে এলাম, বেশি কিছু জানি না। কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্ত বদলে এখন বোধহয় আমরা বান্দরবান যাচ্ছি। সে কি? বান্দরবন কেন যাব আমরা? আমি বাদর খুব ভয় পাই। যদি সেখানকার বাদররা আমার উপর বা অন্য কারোর উপর অ্যাটাক করে? সৌরভ মিশুর কথায় হো হো করে হেসে ফেলল। রিচির সেই হাসির শব্দে তিলবৃত্তি জ্বলে গেল। না, যেটাই হোক এই মিশুকে জব্দ করতে হবে। আরে বান্দরবানি বাদর থাকে না, অনেক গাছপালা থাকে, উঁচু উঁচু পাহাড় থাকে। তবে হ্যাঁ, বাদরের অভাব পূরণ করতে তো আমরা যাচ্ছি। তুমিও না সৌরভ, বেশি কথা বলছো। সৌরভ মুচকি হাসে, আর কথা বাড়ায় না। পথে মিশু অনেকবার জানালা দিয়ে প্রকৃতিকে দেখে উৎফুল্ল হয়। মাঝে মাঝে সৌরভকেও দিকে দেখায়। বেশ কিছুক্ষণ চলার পর মিশু ঘুমিয়ে পড়ে সৌরভের কাঁধে। রিচি সবকিছু লক্ষ্য করছিল আর ভিতরে ভিতরে রাগে ফুঁসছিল। ফোনে মেসেজ এসেছে, কিন্তু চেক করতে পারছি না আমি, নড়লে তো মেয়েটার ঘুম ভেঙে যাবে। তোমার ফোনে বোধহয় মেসেজ এসেছে সৌরভ। জি ম্যাডাম, শুনতে পেয়েছি, কিন্তু হাত আটকা, তাই দেখতে পাচ্ছি না। মেসেজটা কি আপনি দিয়েছেন ম্যাডাম? তোমার ফোনে মেসেজ এসেছে, তুমি চেক করে দেখো। আমি কি করে বলবো? সৌরভ মিশুর মাথাটা সাবধানে সরিয়ে নেয়। তারপর পকেট থেকে ফোন বের করে চেক করে দেখে রিচির মেসেজ। খুব তো জমিয়ে প্রেম হচ্ছে, তাই না? সৌরভ মেসেজটা দেখে মুচকি হাসলো। যাক, মেয়েটা ভালোই চলছে, আর একটু জ্বালানো যাক। সৌরভ মেসেজে রিপ্লাই দিল। এত সুন্দর মেয়ে যদি পাশে বসার অফার করে, তাহলে কি ফেলে দেওয়া যায় সেই অফার? তুমি অবশ্যই বুঝবে না, কারণ তুমি তো আর সুন্দরী মেয়ে না। রিচির ফোনেও মেসেজ যেতেই সে সঙ্গে সঙ্গে চেক করে, আসলে সে অপেক্ষায় ছিল কখন মেসেজের রিপ্লাই আসবে। মেসেজ দেখে সে আরো বেশি রেগে যায়। দেখাচ্ছি তোকে মজা। সৌরভ মেসেজের একটা হাহা রিয়েক্ট দিয়ে আর রিপ্লাই দেয় না। সন্ধ্যার আগে আগে গাড়ি বান্দরবান পৌঁছে যায়। সবাই বুক করা হোটেলে রেস্ট নিতে যায়, কারণ এই রাতে তো আর বনে বাদারে ট্রেকিং করা সম্ভব নয়। তাই দিন থেকে ঘোরাফেরা শুরু হবে। যেহেতু সবকিছু রিচির প্ল্যানিং এ ফিক্সড হয়েছে, তাই সে ইচ্ছে করে সৌরভের রুমের পাশের রুমটা নিজের জন্য বুক করে। রাতে সবাই যার যার মতো খেয়ে ঘুমোতে যায়।
বাদর একটা, এখনো কোনো মেসেজ দিল না। ওর জন্য আমি ট্যুরের ব্যবস্থা করলাম, কোথায় একটা ধন্যবাদ দিবে আমাকে তাও দিল না। বেঈমান। আবার বসেছি গিয়ে মিশুর পাশে। তোমাকে আমি একা পাই, তারপর তোমাকে আমি দেখে নেব। রিচি রুমের মধ্যে হাঁটছিল আর একা একা রাগে এগুলো বলে যাচ্ছিল। ডিম লাইটের আবছা আলোতে হঠাৎ সে দেখে একটা তেলাপোকা উড়ে আসছে তার দিকে। সে দিক বিদিক শূন্য হয়ে ভয়ে চিৎকার করতে থাকে। পাশের রুমে সৌরভ ঘুমাচ্ছিল। রিচির চিৎকার শুনে সে ধরফর করে উঠে বসে। তার বুকটা ধক করে ওঠে। কি হলো রিচির আবার? কোনো বিপদ হলো নাকি? রুমে তো একাই। না না, বসে বসে ভাবলে আর হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। রিচি তখনও চোখ বন্ধ করে চিৎকার করে চলেছে। সৌরভ ছুটে গিয়ে রিচির রুমে ঢুকে। রুমের লাইট অফ, দরজাটাও খোলা ছিল। কি হয়েছে রিচি? আমার খুব ভয় করছে, ওকে এখান থেকে যেতে বলো। সৌরভ অন্ধকারের মধ্যেই গিয়ে রিচিকে জড়িয়ে ধরে। রিচিও ভয় পেয়ে সৌরভকে ঝাপটে ধরে। সৌরভ এবার ফিসফিস করে বলে, কেউ নেই তো এখানে, যে এসেছিল সে চলে গেছে। সত্যিই চলে গেছে নাকি তুমি আমাকে মিথ্যা কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু এসেছিল কে এখানে সেটা বলো তো। রিচি ঠোঁট উল্টে মন খারাপ করে বলে, তেলাপোকা এসেছিল। কি? তেলাপোকার জন্য তুমি এতক্ষণ চিৎকার? ওদিকে এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনে সবাই এখানে চলে এসেছে। রনি এসে লাইট জ্বালাতেই দেখে সৌরভ আর রিচি একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। দরজার সামনে দাঁড়ানো অফিসের সবাই এই দৃশ্য দেখে লজ্জা পেয়ে চলে যায়। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি লাইট অফ করে দিয়ে চলে যাচ্ছি। সৌরভ ভাই, গিফট টাইনিং। তোরা যা ভাবছিস এমন কিছুই না। রিচি তেলাপোকা দেখে ভয় পেয়েছে। না ম্যাম, তেলাপোকা যে সাইজ তাতে তো ভয় পাওয়ারই কথা। আমি আপনার ভয়কে সমর্থন করছি। শালা কি সব যা তা বলছিস? রনি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। রিচি ঘটনা কি ঘটেছে বুঝে উঠতে পারে না। আর সৌরভের তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তোমার জন্য তো আজকে আমার মান সম্মানই শেষ হয়ে গেল। এখানে মান সম্মান নষ্ট হওয়ার কি আছে? যেভাবে তুমি চিৎকার করেছো তাতে লোকে ভেবেছে আমি তোমার সাথে কিছু উল্টাপাল্টা করেছি। ছি ছি ছি, কি বলছো এইসব? এইসব কেন ভাবতে যাবে তারা? তারা কি তোমার মতো নাকি? না, আমার মতো তো না, আমার চেয়েও খারাপ হয়েছে এবার তোমার। আর কথা বাড়িও না, ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়বো তার আগে তুমি একটু চেক করে দেখে নাও তেলাপোকাটা কোথাও আছে কিনা। সৌরভ রিচির কথা মতো পুরো ঘর তন্ন তন্ন করে দেখে। কোথাও কোনো তেলাপোকার খোঁজ পায় না। না ম্যাডাম, তেলাপোকা আপনার চিৎকার শুনে আত্মহত্যা করেছে, তাই সে ভুলেও আর এই মুখ হবে না। এখন আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। সৌরভ রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখে রিচির রুমের বাইরে মিশু দাঁড়িয়ে আছে। মিশুর হাতে একটা কাঁচের গ্লাস। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? না মানে আসলে আমার ম্যাডামের সাথে একটু কথা ছিল। আচ্ছা তাহলে কথা সারো, আমি গেলাম, কেমন? সৌরভ আর এই ব্যাপারে মাথা ঘামালো না। সৌরভ চলে যেতেই মিশু রিচির কাছে রুমে ঢোকার অনুমতি চাইলো। ম্যাডাম আসবো ভিতরে? হ্যাঁ এসো, কি বলবে বলো। আসলে আপনি কথাটা কিভাবে নেবেন জানি না, কিন্তু আমার জানানোর প্রয়োজন, তাই বললাম। নিঃসংকোচে বলো তুমি, আমি রেগে যাব না। আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে জানি। সৌরভ আর আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ও বারবার আপনার কাছাকাছি আসছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না। এতে করে আমাদের সম্পর্ক খারাপ হতে পারে। তুমি বোধহয় ভুলে গেছো সৌরভ, আমাদের আত্মীয় তোদের ঘরে কিছু আলোচনা হবে, আর আমি জানবো না এমনটা হতে পারে না। তাই তোমার বানানো গল্প শুনতে ইন্টারেস্টেড নই। সৌরভ যদি সত্যি তোমাকে ভালোবাসে, সে আমার থেকে এমনিতেই দূরে থাকবে। আর তোমার কথা মতন তো তোমরা অলরেডি সম্পর্কে আছো, তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে সামনে রাখো। সৌরভ চলে যেতেই মিশু রিচির কাছে রুমে ঢোকার অনুমতি চাইল। মিশু আর কিছু বলল না। সে রাগে জিদে রিচির রুম থেকে কিছু না বলেই বেরিয়ে যায়। বাইরে গিয়ে তার হাতে থাকা কাঁচের গ্লাসটা ছুঁড়ে মারে। ফ্লোরে পড়ে গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রিচি রুম থেকে শব্দ শুনতে পায় আর মুচকে মুচকে হাসে। এরপর গুনগুন করে গান গাইতে গাইতে আবার বিছানায় শুয়ে পড়ে। যতই ঘুরি ওড়াতে নাটাই তো আমার হাতে। সকাল হতেই সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। এক এক করে পাহাড় পর্বত বন জঙ্গল সব ঘুরে ঘুরে দুপুরে সবাই আবার লাঞ্চ ব্রেকে চলে আসে হোটেলে। ম্যানেজার সাহেব দেখুন তো সবাই খেতে এসেছে নাকি, না হলে একটু অপেক্ষা করতে হবে। না হলে একটু অপেক্ষা করতে বলুন, আর আমার জন্য বলবেন
একটা চা চিনি ছাড়া দিতে, মাথাটা খুব ধরেছে। ম্যানেজার একটু পরে চা নিয়ে আসে। রিচি চা নিয়ে চেয়ারে বসতে গেলে হুট করে কোনোভাবে মিশুর সাথে তার ধাক্কা লাগে। ধাক্কা লেগে তার হাত থেকে চা পড়ে যায় মিশুর। সদ্য আনা গরম চায়ের ছ্যাঁকা খেয়ে মিশু এক চিৎকার দেয়। টেবিলে অনেকেই বসেছিল, তবে সৌরভ গ্লাসে ঠান্ডা পানি নিয়ে এগিয়ে আসে। কুল ডাউন মিশু, কেঁদো না। হাতটা ঠান্ডা পানিতে ভেজাও। ইস, একদম ফোসকা পড়ে গেছে। ম্যানেজার সাহেব, কোথা থেকে ওষুধ আর ব্যান্ডেজ নিয়ে আসুন। সৌরভ, ছেড়ে দাও আমার হাত, এক জ্বালা পোড়া করছে খুব। থাক রিচি, তোমাকে আর অভিনয় করতে হবে না। এখানে আমি অভিনয় কোথায় করলাম? তুমি ইচ্ছে করে ওর গায়ে গরম কফি ফেলে বলছো তুমি কিছুই জানো না। তুমি বড়লোক দেখে এমপ্লয়ীদের মানুষ মনে করো না। এসব তুমি কি বলছো? প্লিজ সৌরভ, কথা বাড়িও না, আমার হাতে ফোসকা পড়েছে, চলে যাচ্ছে। একটু গুগল ম্যাপ করে দেখো তো রনির কাছে কোনো হাসপাতাল আছে কিনা। সৌরভ তাড়াহুড়ো করে মিশুকে নিয়ে হাসপাতালের খোঁজে বেরিয়ে পড়ে। মিশুকে দেখেই বুঝে যাচ্ছে ব্যথা যতটা না পেয়েছে তার চেয়ে বেশি সে কান্নাকাটি করতেছে। সৌরভের মন নরম হওয়ায় সে ওসব দিক নিয়ে ভাবলো না। যাওয়ার সময় রিচি তাকে পিছু ডাকে। সৌরভ, শোনো। সৌরভ, কোনো কথা বলার আগে আসলে আমাদের ভেবে বলা উচিত। যা তুমি ভাবছো তেমনটাই যে হতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এবার সৌরভ পিছু ফিরে রিচির দিকে তাকালে খেয়াল করে রিচির পায়ে ব্যান্ডেজ। সে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সৌরভ এবার ব্যাপারটা বুঝে যায়। রিচির পায়ে ব্যথা থাকার জন্য সে মিশুর সাথে ধাক্কা খেয়ে ব্যালেন্স রাখতে পারেনি। কিন্তু এখন বুঝলেও কিছু করার নেই, কথা হচ্ছে তীরের মতো, বললে আর ফিরিয়ে নেওয়া যায় না। রিচি ভাবে হয়তো মিশু কালকে রাতে যা বলতে এসেছিল সেটা সত্যি। মায়ের বান্ধবীর ছেলে কাকে বিয়ে করবে সেই সিদ্ধান্ত আর সে নিতে পারে না। কিরে, কতক্ষণ ধরে ঘরে বসে আছিস? রান্না বান্নাতে একটু হাত লাগা আমার সাথে। এত তোড়ছড় কিসের চলছে সেটাই তো বুঝতে পারছি না। সারপ্রাইজ, সব কিছু তো বলে দিলেই হলো না। আর তুই একটু ভালো জামা কাপড় পরে রেডি হয়ে থাক। রিচি পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে বলে। তুমিও না, তোমার বাচ্চা মোটা একদম গেল না। তুমি না থাকলে আমি যে কিভাবে নিজেকে সামলাতে পারতাম মা, তা বোধহয় আমি জানি না। দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে। তোর কাছে যদি অফিসের কাজ বোঝা মনে হয়, তুই তাহলে কাজ করবি না। চুপ করো তো তুমি, এমন কিছুই না। তোমার মেয়ে দায়িত্ব নিতে ভয় পায় না। এতটুকু অনেক কাজ করেছো, গিয়ে এখন রেস্ট নাও, আমি রান্না সামলাচ্ছি। রান্না তো প্রায় হয়ে এসেছে, তুই একটু শুধু খাবারগুলো গুছিয়ে রাখ, আমি গোসলে যাই, কেমন? ও তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। রিচি হাতের কাজ সেরে রুমে রেস্ট নিতে চলে যায়। ফোনটা নিয়ে এমনিতেই চ্যাট লিস্ট ঘাটাঘাটি করছিল। কিছুটা নিচে যেতেই সৌরভের কনভারসেশন দেখে রিচির মেজাজ বিগড়ে যায়। সেদিনের পর থেকে সৌরভকে সে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। অফিসেও সৌরভকে এড়িয়ে চলে রিচি, তবুও যদি কোনো দরকার পড়ে ম্যানেজারকে পাঠিয়ে দেয়। আর মিশু চাকরি থেকে রিজাইন দিয়েছে। সৌরভ রিচিকে সরি বলতে চাইলেও সেই সুযোগটা আর হয়ে উঠছে না। আমার মেয়ে ফোন হাতে কি করছে? রিচি চমকে দরজার দিকে তাকিয়ে থ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছে না নিজের চোখকে। তার বাবা দাঁড়িয়ে আছে তার দরজায়। সে কি চোখে ভুল দেখছে? রিচি পিছনে তাকিয়ে দেখে তার মাও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এবার রিচি একটু মেয়েকে রাগ দেখিয়ে বলে, মা, তাহলে তুমি আমাকে ফ্রেশ হওয়ার বাহানা দিয়ে তোমার আশিক দিওয়ানাকে আনতে গিয়েছিলে, তাই না? তোর মা তো চিরকালই বন্ড, কিন্তু আমার কথা তো তুই আর বিশ্বাস করিস না। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। মায়েরা তো তরঝড় দেখে আমি ভাবলাম কোনো মেহমান আসছে, আর এখন দেখছি তুমি। আসলে তোমার বউ না আমাকে গুপ্তধনও টের পেতে দেয় না যে আজ তুমি এসেছো। না এসে উপায় কি? মেয়ে বড় হচ্ছে, বাবার একটা দায়িত্ব আছে না? এবার মেয়েকে বউ সাজিয়ে একটা জামাই আনতে যেতে হবে তো। জামাই আনতে যায় নাকি জামাই মেয়েকে নিতে আসে? তুমি যে কি বলো সেই বিষয়ে বোধ হয় তোমার ধারণা নেই। সে দেখা যাবে বাবা, এখন তুমি রেস্ট নিয়ে খেতে আসো তো, তারপর আমরা চুটিয়ে গল্প করব। খেতে বসে রিচির বাবা বলে সে এখন রিচির বিয়ে দিতে চায়। বুঝলে রিচির আম্মু, জুনায়েদের ছেলে এসেছে আমার সাথে। যেমন দেখতে সুন্দর তেমনি তার যোগ্যতা। হবেই না বা কেন? দেখতে হবে না কোন ফ্যামিলি থেকে বিলং করে। বিয়ের সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেওয়া দরকার।
হুট করে একটা সিদ্ধান্ত নিলে হয় না। কেন, আমাদের রিচির কি কোথাও পছন্দ আছে নাকি? থাকলে সমস্যা নেই তো, আমার সাথে পরিচয় করিয়ে দেবে। মেয়ের উপর আমার বিশ্বাস আছে, তার পছন্দ খারাপ হতে পারে না। হঠাৎ করে রিচির মায়ের ফোন বেজে উঠে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পায় সৌরভের মা ফোন করেছে। রিচির মা জিজ্ঞাসু দৃষ্টিতে একবার রিচির দিকে তাকায়। রিচি খাবার ছেড়ে উঠে চলে যায়। রিচির বাবা মেয়ের এই কাণ্ডে একটু অবাক হয়। আর খাবার রেখে উঠে যাচ্ছিস কেন? শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ, হঠাৎ করে মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো। আমি রুমে যাচ্ছি মা। রিচির মা সৌরভের মায়ের ফোন রিসিভ করে সে বলে, অনেক দিন হয়ে গেছে রিসি আমাদের বাড়ি আসছে না, ওর কি কিছু হয়েছে? না, আসলে অফিসে কাজের এত প্রেশার, তার উপর এখন ওর বাবা এসেছে বাসায়, ওর বিয়ের কথাবার্তা চলছে, তাই মেয়েটা একটু ব্যস্ত আছে। বাসায় সৌরভের মায়ের পাশে সৌরভও বসেছিল, কারণ সে কিছুতেই রিচির সাথে যোগাযোগ করতে পারছিল না। ভেবেছিল হয়তো তার মায়ের কাছ থেকে কিছু একটা খবর পাবে, তাই বলে যে একদম রিচির বিয়ের খবর পাবে এটা সৌরভ বুঝতে পারেনি। রিচির তার উপরে এতই অভিমান জমেছে যে সে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে। সৌরভের মা ভদ্রতার খাতিরে আর বেশি কথা বাড়ায় না। বেশ তো, মেয়ে আমাদের বড় হয়েছে। আচ্ছা, তাহলে সবার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। রাখছি কেমন? বিয়ের বিষয়ে কথা পাকা হয়নি, যখন সবকিছু চূড়ান্ত হবে আমি তোমাকে অবশ্যই জানাবো। আসুন, তোর ভাইয়া এসেছে, বেড়াতে আসিস। সৌরভের মা আর কথা বাড়ল না। ফোন লাউড স্পিকার দেওয়া আছে তার ছেলের মলিন মুখের দিকে, আর তাকাতে পারছে না। সৌরভ মুখ ভার করে নিচের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। উপায় অন্তর না পেয়ে সে রনিকে কল করে। কিরে দোস্ত, তোর লাভ স্টোরির কি অবস্থা? রাগ ভাঙাতে পারলি ম্যাডামের? তোর ম্যাডামের রাগ ভাঙানো কি চারটিখানি কথা? সে তো আমার সাথে কোনো যোগাযোগের রাস্তায় রাখেনি। আম্মু আজ ফোন দিয়েছিল, রিচির বিয়ে ঠিক হয়েছে। কি কি বললি তুই? আমি ঠিক শুনলাম? শালা মজা না নিয়ে বল এখন আমি কি করব? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। তুই এক কাজ কর, সোজা ওর বাড়িতে চলে যা, একদম সামনে গিয়ে জিজ্ঞাসা কর। তাদের মধ্যে যে ফুল বোঝাবুঝি হয়েছে ওইটা মিটলেই সব ঠিক হয়ে যাবে। মাথা ঠিক আছে তোর? এত রাতে কি করে আমি ওদের বাসায় যাব? আমাকে তো চোর ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এটাই এখন একমাত্র উপায়, বধ ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন তুই ভেবে দেখ যে তুই কি করবি। শালা সব দোষ তো তোর। তুই কেন ওই মিশুর উপর দূরত দেখাতে গিয়েছিলি? বেশি বেশি খেতে চেয়েছিলি না? এবার বোঝ মজা তোর। আমও নাই, সালাও নাই। তুই আর কাটা ঘায়ে নুনের ছিটা দিস না। সৌরভ রনির ফোন রেখে সিদ্ধান্ত নেয় সে এক্ষুনি যাবে, তাই চুপচাপ বাসা থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় মায়ের রুমে একবার উকি দিয়ে যায়। সৌরভের মা তখন গভীর ঘুমে। সৌরভ রিচিদের বাড়ির বাইরের পাইপ বেয়ে উঠে রিচির ঘরে ঢুকে। একটু ভ্যাপসা গরম পড়ায় রিচি জানালা খুলে ঘুমিয়েছে। সৌরভ এসে তার গালে হাত বুলিয়ে দেয়। রিচি শান্ত হয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ তার অনুভব হয় কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে তার মুখে আশ্রয় পড়ছে। রিচি চোখ খুলে একটা ছায়া দেখে চিৎকার করতে যাবে, সৌরভ তার মুখ চেপে ধরে। চিৎকার করো না, আমি তোমার সাথে কয়েকটা কথা বলে এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মুখ ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি চিৎকার করো না প্লিজ। তুমি এখানে কি করছো? দেখো, আমি তোমাকে সত্যিটা বলতে এসেছি। তুমি যে ওই দিন পায়ে ব্যথা পেয়েছিলে তা আমি জানতাম না, তাই আমার একটু ভুল হয়ে গেছে। সেই ভুলের এত বড় শাস্তি তুমি আমায় দিতে পারো না? তুমি আরো অনেক কিছুই জানো না। যেমন ওই দিন মিশু আমার রুমে এসে বলে গিয়েছে সে তোমাকে বিয়ে করতে যাচ্ছে। একদম মিথ্যে কথা। আমি তোমাকে ভালোবাসি। আমি কেন ওকে বিয়ে করতে যাব? আর তুমিও আমাকে ভালোবাসো, তা আমি জানি। অন্য কারো কথায় কষ্ট পেয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে নিবে? আমার কথা এখনো শেষ হয়নি। ওই দিন মিশুই আমার রুমের বাহিরে গ্লাস ভেঙে রেখেছিল। আমার পায়ে সেই কাজ ঢুকেই ইনজুর হয়েছিল। বিশ্বাস করো, আমি এগুলো কিছুই জানতাম না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মিশু এমনটা করতে পারে। তবে অনায়াসে আমাকে তো বিশ্বাস করতে পারো। আমি আবার চোখের জলে ভাসতে পারি না যে, তাই। এখন চুপচাপ বাড়ি চলে যাও সৌরভ। হ্যাঁ যাব, যদি তুমি কথা দাও যে তুমি এই বিয়েতে রাজি নও, সেটা বাসায় জানিয়ে দেবে।
সেটা আমার পারিবারিক ব্যাপার। তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাবে কিনা তাই বলো। সৌরভ নিঃসংকোচে বলে সে যাবে না। এবার রিচি খুব রেগে যায়। সে সৌরভের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় সদর দরজার কাছে। তারপর ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়ে মুখের উপর দরজা আটকে দেয়। পিছনে ঘুরে রুমে যাওয়ার সময় রিচি দেখে তার বাবা গভীর মুখে তাকিয়ে আছে। সে রিচিকে জিজ্ঞেস করে। ছেলেটা কে? রিচি কোনো উত্তর দেয় না, সোজা তার রুমে চলে যায়। পিছন থেকে রিচির মা এসে বলে, আমার বান্ধবী পপির ছেলে। তুমি তোমার বান্ধবী উপকারের প্রতিদান হিসেবে তার ছেলেকে চাকরি দিয়েছ, বেশ, কিন্তু কিছু টাকা হাতে পেয়ে ওই বিক্রিগুলো আমার মেয়েকে বউ বানানোর স্বপ্ন দেখতে পারে না। তুমি একটু না জেনেই বেশি বেশি বলে ফেলছো। ভুলে যেও না ওরা মানুষ হিসেবে কতটা উদার। তাই বলে তুমি নিজের মেয়ের বলি দেবে? আমি তা হতে দেব না। আমি কালকে রিচির বিয়ের ব্যবস্থা করব। রিচির বাবা এরপর আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। রিচির মাও একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন রিচির বাবা সকাল সকাল রিচি রুমে যায়। রিচি বারান্দায় বসে বই পড়ছিল। রিচির বাবা তার মাথায় হাত রেখে বলে, মা যা, একটু তৈরি হয়ে নে, আজকে তোকে আমার বন্ধু দেখতে আসবে। রিচি বুঝে যায় যে তার বাবা কিসের কথা বলছে। তাকে ছেলেপক্ষ আজ দেখতে আসবে। রিচির বাবা আবারও রিচির মাথায় হাত বুলিয়ে বলে, আমি কখনো তোর খারাপ চাই না, তুই আমার উপরে শুধু একটু ভরসা রাখ। রিচির বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে কোনো রিয়াকশন দিচ্ছে না। রিচি বরাবরই খুবই স্ট্রং একটা মেয়ে। সে বাবার কথা মতো শাড়ি পরে সেজে গুজে বসে অপেক্ষা করতে থাকে। রিচির মা তাকে ডাকতে আসলে সে রিচিকে বলে, তুই কিন্তু এখন আর ছোট শিশু নেই, তাই তো সিদ্ধান্ত তোকেই নিতে হবে। যা মনে চাচ্ছে না তা নিজের উপর চাপিয়ে দিস না। তুমি চিন্তা করো না মা, আমি সামলে নেব নিজেকে। রিচির মলিন হাসিটা তার মায়ের বুকে গিয়ে কাটার মতো বিঁধল। কিন্তু তারও যে কিছু করার নেই। যেখানে তার মেয়ে সৌরভকে সাজছে না, সেখানে সে কি আর করতে পারে। সোফার রুমে সব মেহমানরা এসে বসে আছে। রিচি এসে তাদের সামনে সোফায় বসে। রিচির বাবা মেয়ের নানা প্রশংসা করা শুরু করে। এর মধ্যে হঠাৎ রিচির ফোন বেজে ওঠে। প্রথমে সে ফোন সাইলেন্ট করে রাখলেও পরে লাগাতার এতগুলো কল আসে তার মনে হয় ফোনটা। রিচি রনির ফোন রিসিভ করতেই রনি ব্যস্ত গলায় বলে, ম্যাডাম, সৌরভ কাল রাতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। ওর অবস্থা খুবই খারাপ, আন্টিও অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি যদি এই সময় একটু ওদের পাশে থাকতেন। কি বলছো এসব? আমি এক্ষুনি আসছি। কিন্তু এখনো তো তুমি ব্যস্ত, অন্য কাউকে কাজটা সামলাতে বলো মা। সরি বাবা, সরি আঙ্কেল, আমাকে যেতেই হবে এখান থেকে। এখানে একজনের জীবনের ব্যাপার, এতটা নিষ্ঠুর আমি হতে পারি না বাবা। রিচি আর কোনো কথা না বলে দৌড়ে চলে যায় হাসপাতালে। সৌরভের মা বেঞ্চিতেই বসেছিল। সে রিচিকে দেখে কান্নায় ভেঙে পড়ে। রিচি জিজ্ঞেস করে, আন্টি এসব কি করে হলো? রাতে না বলে বেরিয়েছিল। আম্মাকে আমি কি করে বোঝাবো? মনকে বলো, ছেলেটা আমার বড্ড ভালোবাসে তোমাকে। আমি পারলাম না, তোমার বাসায় জানাতে পারলাম না। সামনে দিয়ে ডাক্তার যাচ্ছিল। রিচি তাকে জিজ্ঞেস করে সৌরভের কি অবস্থা। ডাক্তার বলে, আপনি যেতে পারেন, কিন্তু কোনো গোলমাল করবেন না। শিওর কোন কেবিনে? ডাক্তার তাকে সৌরভের কেবিনে নিয়ে যায়। সৌরভের মুখে মাস্ক, চোখ খুলছে না সে। রিচি তার পাশে বসে আসতেই সৌরভের নাম ধরে ডাকতে থাকে। সৌরভ চোখ খুলে তাকায়। তোমায় একদম বউ বউ লাগছে রিচি। ও সরি ম্যাডাম, সিনিয়র ম্যাডাম। হ্যাঁ, 2 মাসের সিনিয়র। বিয়েটা কখন হচ্ছে তাহলে? চোখ খুলেই বাথরুম শুরু হয়ে গেছে তোমার? জি ম্যাডাম, টাইগার জিন্দা হ্যায় और চাকাচাক ভি। রিচি বাসায় ফিরে গেলে দেখে ড্রয়িং রুমে তার বাবা চিন্তিত মুখ করে বসে আছে। রিচি তার ঘরে ঢুকতেই তার মা তার কাছে দৌড়ে আসে আর বলে, সৌরভের এখন কি অবস্থা? কিছুদিন থাকতে হবে হসপিটালে, তারপর রিলিজ দিয়ে দেবে। রিচি তার বাবার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে গেলে সে রিচিকে টেনে তুলে বুকে জড়িয়ে নেয়। তুই আমার একটা মাত্র সন্তান, তোর যাতে খুশি আমি তাই করব। তোর কোনো চিন্তা নেই, বাবা তো তোর সবচেয়ে ভালো বন্ধু। বাবা আমি সরি। ইটস ওকে, ছেলেটা তো দেখতে হ্যান্ডসাম, যদিও রাতে দেখেছি সাহসও আছে।
হাসপাতাল থেকে আসলেই বিয়ের সানাই বাজবে আমার মেয়ের। হে হে হে। বাবা তুমিও না। তাহলে কি কাজে নিয়ে একেবারে হাসপাতালে যাব? এই কিছুদিন পর সৌরভ সুস্থ হয়ে বাড়ি ফেরে। তারপর দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে ওদের বিয়ে হয়ে যায়। এভাবেই ওরা দুজন অনেক বাধা বিপত্তির পর এক হতে পেরেছে। সমাপ্ত।